হ্যালো স্টুডেন্ট অল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখে। আজকে আমরা ক্লাস 10-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 14। এর আগে আমাদের কিন্তু 1, 2, 3 হয়ে গেছে। আজকে আমরা কিন্তু 4 থেকে শুরু করব। শর্ট অঙ্ক খুব ভালো করে দেখবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, লাইক কিন্তু অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করছি রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 14 মানে 14। পেজ হচ্ছে 549। দেখো প্রথম প্রশ্ন কি আছে, খুব ভালো করে দেখো। বলছে বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে, কত হার চক্রবৃদ্ধি সুদে, তার মানে আমার কিন্তু সুদের হার বের করতে হবে। বলছে কোনো আসল 3 বছরে সুদে আসলে মানে সমূল চক্রবৃদ্ধি সুদে আসলের 27-8 গুণ হবে। আসলের আমরা যদি আসল এক্স টাকা ধরি তাহলে সুদ আসল হবে এক্স গুণন 27-এর নিচে 8। আমরা মনে করো আসল ধরে নিলাম এক্স, তাহলে সুদ আসল কত হবে, মানে সমূল চক্রবৃদ্ধি কত হবে, এক্স গুণন 27-এর 8। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আসল ধরে নেব এক্স, সুদের হার ধরবো বড় হাতের 8। আমরা এখানে কি বের করব, আমরা এখানে সমূল চক্রবৃদ্ধি বের করব। আমি লিখছি, দেখো প্রথমে লিখছি ধরি আসল ইকুয়াল টু এক্স টাকা। তাহলে আমরা কিন্তু আসলটাকে ধরে নিলাম এক্স টাকা। ধরি সুদের হার ইকুয়াল টু আর সময় ব্র্যাকেটে এন ইকুয়াল টু 3 বছর। আমরা কিন্তু সমূল চক্রবৃদ্ধি মানে আমরা সুদ আসল বের করব। তে সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এ ইকুয়াল টু প্রশ্নবোধক। এবার এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100, আর পাওয়ার হচ্ছে এন, এন হচ্ছে সময়। এবার পি এর মান হচ্ছে এক্স, 1 প্লাস আর এখানে হচ্ছে 100, আর এখানে হচ্ছে 3, এন এর মান হচ্ছে 3। এবার শর্তানুসারে এটা ইকুয়াল টু আসলের 27-এর 8, আসলের মানে এক্স গুণন 27-এর 8। তা আমরা আবার লিখছি যে অতএব সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু এক্স গুণন 27-এর 8, এক্স গুণন 27-এর 8 এত টাকা। এটাও কিন্তু টাকা, সমান 27x/8 টাকা। এবার দেখো এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, আবার এখানে এটাও হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। শর্তানুসারে এই দুটো কি হবে, সমান। শর্তানুসারে দুটো সমান, লিখব শর্তানুসারে 27x/8 ইকুয়াল টু এক্স ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন, পাওয়ার হচ্ছে 3, এখানে হচ্ছে 3 বা 2 দিক থেকে এক্স তুলে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 27-এর নিচে 8 ইকুয়াল টু এখানে হচ্ছে আর লসাগু হচ্ছে 100, তাহলে 100 প্লাস আর পাওয়ার হচ্ছে 3, লসাগু 100, 2 দিক থেকে এক্স তুলে দিলাম, এক্স 2 দিক থেকে উঠে গেল, তাহলে 27-এর 8
আর এখানে 1 প্লাস এখানে লসগু 100, 100 প্লাস আর ডিভাইডেড 100। এবার আমরা এটাকে করছি 27-এর 8 মানে 3-এর নিচে 2, তার পাওয়ার হচ্ছে কিউব। 3-এর কিউব মানেই হচ্ছে 27 আর 2-এর কিউব হচ্ছে 8 ইকুয়াল টু এখানে 100 প্লাস আর আর নিচে হচ্ছে 100, তার পাওয়ার হচ্ছে কিউ। এবার দুই দিক থেকে আমরা কিউ উঠে দেবো, কিউ তুলে দিচ্ছি। তাহলে এখানে থাকছে হচ্ছে 3-এর 2 ইকুয়াল টু 100 প্লাস আর আর নিচে হচ্ছে 100। আমরা দুই দিক থেকে পাওয়ার 3 উঠিয়ে দিচ্ছি, তাহলে 3-এর নিচে 2 ইকুয়াল টু 100 প্লাস আর বাই 100। এবার আমরা কিন্তু বজ্রগুণ ক্রস গুণন করব, ক্রস গুণন করছি। তাহলে এখানে হচ্ছে 200 2 দ্বারা গুণ প্লাস 2r, আমরা কিন্তু 2 দ্বারা গুণ করলাম 200 প্লাস 2r আর এখানে হচ্ছে 300। ঠিক আছে, এখানে 300। এবার আমরা 200কে ওপার করে দিচ্ছি, তাহলে 2r ইকুয়াল টু 300 মাইনাস 200 বা 2r ইকুয়াল টু 100, অতএব r ইকুয়াল টু 100 নিচে 2 কাটলে 50, তাহলে r ইকুয়াল টু 50। তাহলে r এর মান বাড়ালো কত? 50। এবার আমরা অ্যান্সার লিখব যে সুদের হার ইকুয়াল টু 50%। সুদের হার 50%, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে সুদের হার কত? 50%। তাহলে আমরা কিন্তু সমূল চক্রবৃদ্ধি মানে এ কত, এ ইকুয়াল টু কত সেটা কিন্তু আমরা বের করলাম। এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন। আর এখানেও বলা আছে যে সুদে আসলের 27-এর 8 গুণ। আসলের মানে এক্স এর মানে গুণন, তাহলে এক্স গুণন 27-8, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। শর্তাংশে দুটো আমরা কি করব? সমান করব। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। হচ্ছে 4-এর 2 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, হচ্ছে কোনো ব্যবসায়ী এ ও বি এর মূলধনের অনুপাত, এ ও বি এর মূলধনের অনুপাত 3:2। হচ্ছে লাভের মানে মোট যা লাভ হবে, লাভের 5% দান করার পর এ হচ্ছে 1197 টাকা লভ্যাংশ পেলে হচ্ছে সমগ্র লাভ মানে মোট কত টাকা লাভ হয়েছে সেটা আমাকে বের করতে হবে। আমরা কিন্তু প্রথমেই মোট কত লাভ হয়েছে সেটা কিন্তু আমরা ধরে নেব। ধরি মোট লাভ হয়েছে ইকুয়াল টু এক্স টাকা। তাহলে আমরা কিন্তু প্রথমেই ধরে নেব যে মোট লাভ হয়েছে ইকুয়াল টু এক্স টাকা। এবার 5% দান করলে অবশিষ্ট থাকে মানে এক্সের 5%, মোট লাভের 5% দান করলো, তাহলে এক্সের 5% কত সেটা বের করব। সেখান থেকে সেটা আবার এক্স থেকে এটা বাদ দেবো মানে অবশিষ্ট থাকে। তাহলে 5% দান করলে অবশিষ্ট লাভ ইকুয়াল টু, তাহলে এক্সের 5% যেটা সেটা আমরা কিন্তু এক্স থেকে বিয়োগ করবো। এক্সের 5%, এক্স গুণন 5-এর 100, সেটা আবার এক্স থেকে বিয়োগ করব। করার পর যে সেটা হচ্ছে অবশিষ্ট লাভ। এই লাভ হচ্ছে মূলধনের অনুপাতে, এই যে মূলধনের অনুপাত, এই অনুপাতে কিন্তু এ এবং বি পাবে। কিন্তু এখানে প্রশ্ন বলছে এ পাচ্ছে 1197 টাকা, আমি কিন্তু এর লাভ বের করব। শর্তানুসারে যেটা এর লাভ বাড়াবে তার সঙ্গে এটা কী হবে? সমান হবে। ঠিক আছে, দেখো আমি করছি, আর একটু দেখো। প্রথমে লিখছি ধরি মোট লাভ ইকুয়াল টু এক্স টাকা। তাহলে আমি কিন্তু ধরে নিলাম যে মোট লাভ হয়েছে এক্স টাকা। এবার এক্সের 5% লিখব দান করে ইকুয়াল টু, দান করে ইকুয়াল টু এক্স গুণন 5-এর নিচে 100। 5% মানে নিচে একটা 100, এক্স গুণন মানে মোট লাভের 5% মানে এক্সের 5%, কাটলে হচ্ছে
20 সমান সমান এক্স বাই 20। তাহলে দান করছে কত? এক্স বাই 20 টাকা দান করেছে, মানে মোট লাভ হয়েছে এক্স টাকা। এই এক্স টাকার মধ্যে এক্স বাই 20 টাকা দান করেছে, তাহলে অবশিষ্ট লাভ কত, মানে বাকি লাভ কত? তাহলে আমাদেরকে এক্স থেকে এক্স বাই 20 বিয়োগ করতে হবে। দেখব অতএব অবশিষ্ট লাভ, অবশিষ্ট লাভ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স বাই 20, এক্স মাইনাস এক্স বাই 20 টাকা সমান সমান লসাগু হচ্ছে 20। তাহলে এখানে হচ্ছে 20x মাইনাস এক্স, 20x মাইনাস এক্স এত টাকা সমান সমান 19x বাই 20 টাকা। তাহলে মোট লাভ হয়েছে এক্স টাকা। এই এক্স টাকার মধ্যে থেকে এক্স বাই 20 টাকা আমরা দান করলাম, তাহলে অবশিষ্ট লাভ থাকলো হচ্ছে 19x বাই 20 টাকা। এই যে 19x বাই 20 টাকা, এই টাকাটা কিন্তু মূলধনের অনুপাতে মানে 3:2 অনুপাতে এ আর বি এর মধ্যে কিন্তু বন্টন হবে, মানে ভাগ করে নেবে। তাহলে বলছে কিন্তু এ পেলো হচ্ছে 1197 টাকা। তাহলে আমরা কিন্তু এর লাভ বের করবো, সেটি হচ্ছে শর্ত অনুসারে 1197। ঠিক আছে, অতএব এর লাভ, অতএব এর লাভ ইকুয়াল টু এই যে 19x বাই 20 গুণন এর অনুপাত হচ্ছে 3, আর যেটা অনুপাত সেটা আমরা গুণ করব, আর অনুপাতের যোগফল দ্বারা আমরা ভাগ করব। অনুপাতের যোগফল দ্বারা ভাগ, আর যেটা অনুপাত হবে সেটা গুণ করব। যেমন এর অনুপাত 3, আমরা কিন্তু 3 দ্বারা গুণ করব, আর অনুপাতের যোগফল দ্বারা আমরা ভাগ করব। ঠিক আছে, তাহলে এবার এখানে সমান সমান কত হচ্ছে, কাটাকাটি যাচ্ছে না, এরমই থাক। তাহলে এখানে হচ্ছে 19x গুণন 3 আর নিচে 100 এত টাকা। এইবার শর্তানুসারে এটা ইকুয়াল টু 1197। আমার ধরা অনুযায়ী এর লাভ হচ্ছে এত টাকা, কিন্তু অঙ্ক বলছে এর লাভ হচ্ছে 1197। শর্তানুসারে এই দুটা হচ্ছে সমান। আমরা লিখব শর্তানুসারে এখানে 19x গুণন 3 আর নিচে হচ্ছে 100 ইকুয়াল টু 1197 বা তাহলে এখানে 19x ইকুয়াল টু 1197 গুণন 100 আর নিচে হচ্ছে 3, অতএব x ইকুয়াল টু 1197 গুণন 100 নিচে 3 গুণন 19। দেখো প্রথমে দেখছি 3 দিয়ে কাটে কিনা। প্রথমে 3 দিয়ে কাটছি, 3 3কে 9, 10 11 29, 3 9 27, আবার 3 9 27। আমরা কিন্তু প্রথমেই 3 দিয়ে কাটলাম। এবার 19 দিয়ে, 19 দুগুণ 38, 2 বার হলে 38, আর একবার তাহলে 21, তাহলে সমান সমান 2100। তাহলে এক্স ইকুয়াল টু 2100। এক্সটা কি, এক্সটা তো আমরা ধরে নিয়েছি। কি ধরে নিয়েছি? মোট লাভ। লিখব অতএব মোট লাভ ইকুয়াল টু 2100 টাকা। 2100 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। এখানে কিন্তু মোট লাভ বের করতে হবে। ঠিক আছে, খুব ভালো করে দেখো। এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। 3 নম্বর দেখো প্রশ্ন, এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্রে একটা অঙ্ক। প্রশ্ন আছে x² প্লাস ax প্লাস 8 ইকুয়াল টু 0 এবং x² প্লাস bx প্লাস a ইকুয়াল টু 0। বলছে সমীকরণ দ্বয়ের একটি সাধারণ বীজ 2 হলে a ও b এর মান কত?
তাহলে এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, এই দুটো সমীকরণেরই সাধারণ বীজ, দুটো সমীকরণেরই বীজ যেটাকে বলা হচ্ছে সাধারণ বীজ, সেটা 2 হলে হচ্ছে এ আর বি এর মান কত, তার মানে এক্স এর মান কত হবে আমরা 2 ধরবো। দুটো সমীকরণের সাধারণ বীজ হচ্ছে 2, লিখব সাধারণ বীজ, সাধারণ বীজ বীজ 2 হলে এক্স ইকুয়াল টু 2, আমরা কিন্তু এক্স এর মান কিন্তু 2 বসাবো, এক্স এর মান 2 কিন্তু দুটো সমীকরণেরই হবে, যার জন্য সাধারণ বীজ দুটো সমীকরণের মধ্যেই যেটা আছে। ঠিক আছে, এবার প্রথম সমীকরণ লিখছি, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 8 ইকুয়াল টু 0। এখানে আমরা কিন্তু এক্স এর মান কিন্তু 2 বসাবো, এক্স এর মান 2, তাহলে এখানে হচ্ছে 2 তার হোল স্কয়ার প্লাস এ গুণন 2 প্লাস 8 ইকুয়াল টু 0। আমি কিন্তু এখানে এক্স এর মান 2 বসালাম, পাশে এক্স ইকুয়াল টু 2 কমপ্লিট। তাহলে এখানে 4 প্লাস 2a প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এখানে হচ্ছে 2a প্লাস 8 4 12 ইকুয়াল টু 0, তাহলে 2a ইকুয়াল টু -12, অতএব a ইকুয়াল টু -12/2, অতএব a ইকুয়াল টু -6। আমরা কিন্তু এর মান পেয়ে গেলাম। এবার দ্বিতীয় সমীকরণে আমরা কিন্তু এক্স এর মান 2 আর এর মান কিন্তু -6 বসিয়ে দেবো, তাহলেই আমরা কিন্তু বি এর মান পেয়ে যাব। এই সমীকরণে কিন্তু আমরা এক্স এর মান 2 দেওয়া আছে, সাধারণ বীজ এক্স এর মান 2, আর এর মান আমরা কত বসাবো -6, তাহলেই আমরা কিন্তু বি এর মান পেয়ে যাব। দেখি ঠিক আছে, দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0, এক্স এর মান হচ্ছে 2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস বি এক্স, বি গুণন 2, এক্স এর মান হচ্ছে 2, এক্স এর মান 2 আর এর মান হচ্ছে -6 ইকুয়াল টু 0, এর মান হচ্ছে -6, তাহলে এটা হচ্ছে 4 প্লাস 2b -6 ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে 2b বিয়োগ করলে -2 ইকুয়াল টু 0, 6 থেকে 4 বাদ দিলে -2, 6 থেকে 4 বাদ দিলে -2, তাহলে 2b ইকুয়াল টু 2, অতএব b ইকুয়াল টু 2 এর নিচে 2, অতএব b ইকুয়াল টু 1। তাহলে আমরা কিন্তু বি এর মান পেয়ে গেলাম। এখানে বলছে এ ও বি এর মান কত, এ ও বি এর মান কত, আমরা লিখব এ ইকুয়াল টু -6 আর বি ইকুয়াল টু 1, এটা হচ্ছে অ্যান্সার। এ ইকুয়াল টু -6 আর বি ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 4 নম্বর, দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে যদি এক্স ইকুয়াল টু 7 + 4√3 হয়, এক্স এর মান হচ্ছে 7 + 4√3 হয়, তবে 1/√x এর মান নির্ণয় করো, 1/√x এর মান নির্ণয় করো। তাহলে আমরা কিন্তু এখান থেকে কিন্তু √x এর মান বের করব, √x এর মান কিন্তু আমরা এখান থেকে বের করব। দেখো আমি বের করছি, কীভাবে করছি খুব ভালো করে দেখো। এখানে দেখো দেওয়া আছে x ইকুয়াল টু 7 + 4√3, ঠিক আছে, এটা কিন্তু দেওয়া আছে। এবার আমরা 7কে ভেঙে নেব, 7কে এমনভাবে ভাঙবো যেন এটা একটা ফর্মুলায় পড়ে, সেটা হচ্ছে a² + 2ab + b², a² + 2ab + b² জন্য ফর্মুলায় পড়ে। 7কে তো আমরা 6 আর 1 করব, 6 + 1 করতে পারি, কিন্তু এক্ষেত্রে কিন্তু ফর্মুলায় পড়বে না। 7কে তাহলে আমরা করতে পারি 5 + 2 করতে পারি, এক্ষেত্রেও কিন্তু ফর্মুলা পড়বে না। তাহলে 7কে আমরা করব 4 + 3,
এবং যেটা বড়, যেমন 4 বড়কে আমরা কিন্তু প্রথমেই লিখব আর 3কে আমরা কিন্তু পরে লিখব। তাহলে আমার কিন্তু কাজের সুবিধা হবে, মানে সামনে কিন্তু মাইনাস আসবে না। আর আমরা যদি ছোট আগে লিখি, বড় পরে লিখি, তাহলে কিন্তু সামনে মাইনাস চলে আসবে, একটু অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে 7কে আমরা ভাঙাবো 4 + 3, 4 + 3। দেখো আমি লিখছি x = 7-এর বদলে 4 + 3, 4 + 3 এই দুটো যোগ করলে কিন্তু 7 হবে। 7-এর পরিবর্তে আমরা 4 + 3 লিখলাম, আর এটা যা আছে তাই আছে। ঠিক আছে, যা আছে সেই, ঠিক আছে, কমপ্লিট। এবার দেখো আমি কিন্তু একটা ফর্মুলাই ফেলাবো, সেটা হচ্ছে a² + 2ab + b²। আমি লিখছি, দেখো x, 4কে আমি লিখবো 2, তার হচ্ছে হোল স্কয়ার, 4 মানে 2 স্কয়ার, প্লাস এখানে করছি 3কে আমি লিখবো রুট দিয়া তার স্কয়ার, √3 স্কয়ার মানে 3, √3 স্কয়ার করলে কিন্তু রুট উঠে যায় 3। আর এর বদলে আমি লিখবো 2 × 2 × √3। দেখো গুণ করলে কিন্তু 4√3, এটা গুণ করলে কিন্তু 4√3, অথচ এটা কিন্তু একটা ফর্মুলাই পড়লো, একটা ফর্মুলা, সেটা কি a², এ বলতে এখানে 2 আর b বলতে √3, a² + 2ab + b², a² + 2ab + b² সমান কি হয়, a + b তার হোল স্কয়ার। ঠিক আছে, এবার দেখো আমি এক্সকে এইভাবে লিখতে পারি, রুট দিয়ে তার স্কয়ার, রুট দিয়ে স্কয়ার মানে এক্স, রুট দিয়ে স্কয়ার করলে কিন্তু এক্স হবে, রুট উঠে যাবে, কিন্তু আমি এটাকে এইভাবে লিখতে, এটা একই আছে কিন্তু। আর এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে a² + 2ab + b²। এখানে a বলতে 2 আর b বলতে √3, তার হচ্ছে স্কয়ার। কমপ্লিট। এবার দুই দিক থেকে স্কয়ার তুলে দেবো, এই যে স্কয়ার, এই দুটো স্কয়ারকে আমরা উঠিয়ে দেবো, তাহলে এখানে কি থাকবে, অতএব √x = 2 + √3, √x স্কয়ার, এই দুটো স্কয়ারকে আমরা তুলে দিলাম, তাহলে √x = 2 + √3। ঠিক আছে, এইবার আমাকে বের করতে 1/√x, আমাকে বের করতে হবে 1/√x, 1/√x সমান সমান 1-এর নিচে √x এর মান 2 + √3, 1-এর নিচে √x এর মান, এই যে √x এর মান 2 + √3। ঠিক আছে, এইবার এটাকে আমরা কিন্তু করণী নিরসন করব, করণী নিরসন মানে নিচের যেটা আছে সেটাই লিখব, কিন্তু চিহ্নটা বিপরীত, নিচে যা আছে তাই লিখবো, শুধু চিহ্ন পাল্টাবে, এখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আর এটাই লিখবো উপরে 2 - √3, এটাকে বলা হচ্ছে করণী নিরসন। ঠিক আছে, এবার 1 দিয়ে গুণ করলে যা আছে তাই, আর নিচে কিন্তু ফর্মুলা হবে, করণী নিরসন মানে নিচে কিন্তু a² - b², a² - b², a + b × a - b, এখানে a বলতে 2 আর b বলতে √3, তাহলে a² - b², a² - b², তাহলে উপরে হচ্ছে 2 - √3, নিচে হচ্ছে 4 - 3, √3 স্কয়ার, √3 স্কয়ার 3 আর 2 স্কয়ার, 2 স্কয়ার হচ্ছে 4। এইবার নিচে 1 হচ্ছে, নিচে 1 লেখার দরকার নাই, সমান সমান 2 - √3। কমপ্লিট। অতএব 1/√x এর মান = 2 - √3, এটা হচ্ছে অ্যান্সার, এর মান হচ্ছে 2 - √3। খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট শর্ট অঙ্ক। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 4-এর 5 নম্বর। দেখো প্রশ্ন আছে, দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। দুটো বৃত্ত আঁকাতে হবে যারা পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। বলছে এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে পি কিউ ও আর এস বিন্দুতে ছেদ করেছে। আমাকে বলছে কোণ এপি আর 80 ডিগ্রি,
কোণ বিআরপি 78 ডিগ্রি হলে কোণ একিউএস এবং কোণ বিএসকিউ এর মান কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কিন্তু প্রথমেই চিত্রটা এঁকে নেব, আর চিত্র না আঁকালে কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না। চিত্র আঁকা নেই। দুটো বৃত্ত, আচ্ছা ঠিক আছে, পরস্পর এ ও বি বিন্দুতে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি বিন্দুতে ছেদ করেছে। আমরা এ বি কিন্তু যোগ করছি, এ বি যোগ করি, এ বি যুক্ত করছি। এবার বলছি এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা, এ ও বি বিন্দুগামী, একটা হচ্ছে এ বিন্দুগামী আর একটা হচ্ছে বি বিন্দুগামী দুটি সরলরেখা। প্রথমটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে পি কিউ বিন্দুতে ছেদ করে, আরেকটা হচ্ছে আর এস বিন্দুতে ছেদ করে। হচ্ছে এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা, বৃত্ত দুটিকে যথাক্রমে পি কিউ আর এস বিন্দুতে ছেদ করে। এবার আমরা কিন্তু পি আর কিউ এস যুক্ত করছি, পি আর কিউ এস যুক্ত করি। এবার দেওয়া আছে কোণ এপিআর, দেখো এই কোণটা দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে, এই কোণটা দেওয়া আছে 78 ডিগ্রি, এপিআর 80 ডিগ্রি, এটা দেওয়া আছে 80 ডিগ্রি এপিআর। কোণ বিআরপি এই কোণটা দেওয়া আছে, হচ্ছে 78 ডিগ্রি, এটা হচ্ছে 78 ডিগ্রি। কমপ্লিট। এবারে একটা জিনিস লক্ষ্য করো, আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পর্ক, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পর্ক। তার মানে এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এই যে কোণ আছে, এই কোণ আর এই কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আমরা একটু লিখে নিচ্ছি যে কোণ এপিআর প্লাস কোণ এবিআর প্লাস কোণ এবিআর ইকুয়াল টু 180 ডিগ্রি। এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এবার কোণ এপিআর এর মান 80 ডিগ্রি, এটা হচ্ছে 80 ডিগ্রি, এ বি আর ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব কোণ এ বি আর 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি ইকুয়াল টু 100 ডিগ্রি। তাহলে কিন্তু আমরা এই কোণটা পেয়ে গেলাম, এটা হচ্ছে 100 ডিগ্রি, এটা হচ্ছে 100 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, এই যে এই কোণটা কত হবে, তাহলে 180 থেকে আমরা 100 বাদ দেবো, 180 থেকে 100 বাদ দিলে আমরা এই কোণটা পেয়ে যাব। লিখব কোণ এবিএস, অতএব কোণ এবিএস ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি ইকুয়াল টু 80 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি, টোটাল 180 ডিগ্রি। এবার দেখো এই যে এ কিউ এস, এই কোণটা কত হবে, এবার দেখো এই যে বৃত্তস্থ চতুর্ভুজ এ বি এস কিউ, এই বৃত্তস্থ চতুর্ভুজের এই দুটা কোণ, এই যে এই দুটা কোণের যোগফল, হচ্ছে 180 ডিগ্রি। এই দুটো, এটা বৃত্তস্থ চতুর্ভুজ, বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, তাহলে এই দুটোর যোগফল কত হবে, 180 ডিগ্রি। তার মধ্যে এটা 80 ডিগ্রি, লিখবো কোণ একিউএস,
কোণ এ কিউ এস ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এ বি এস সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 100 ডিগ্রি, এটা 100 ডিগ্রি। আমরা একটা পেয়ে গেলাম এ কিউ এস, ঠিক আছে। আবার দেখো, আবার একটা জিনিস লক্ষ্য করো, এবার বার করতে হবে বি বি এস কিউ। আর দেখো এটা যদি 78 হয় তাহলে এই কোণটা কত হবে? 180 ডিগ্রি থেকে 78 বাদ দিলে আমরা এই কোণটা পেয়ে যাব, আমরা এই কোণটা পেয়ে যাব, এই কোণটা। তাহলে এক লিখবো কোণ কোণ পি এ বি, কোণ পি এ বি, পি এ বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি, মাইনাস 78 ডিগ্রি সমান 102 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 102 ডিগ্রি, 102। এটা যদি 102 হয় তাহলে এই কোণটা কত? এই কোণ, এই কোণটা, তাহলে আমরা 180তে 102 বাদ দেবো, মানে 78 ডিগ্রি। কোণ বি এ কিউ, কোণ বি এ কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 102 ডিগ্রি ইকুয়াল টু 78 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 78, এটা 78 102 টোটাল 180। এইবার আমরা বার করব বি এস কিউ, অতএব কোণ বি এস কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি সমান 102 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে, এই কোণটা হবে হচ্ছে 102 ডিগ্রি, 102 ডিগ্রি। কমপ্লিট। এবার আমরা অ্যান্সার লিখবো। একটা হচ্ছে কোণ এ কিউ এস, কোণ এ কিউ এস, কোণ এ কিউ এস, এ কিউ এস মানে 100 ডিগ্রি, এটা হচ্ছে 100 ডিগ্রি এ কিউ এস। আর একটা কোণ হচ্ছে বিএস কিউ, বিএস কিউ, বিএস কিউ ইকুয়াল টু 102 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখো, এইভাবে করতে হবে, ঠিক আছে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। আর নেক্সট হচ্ছে 4-এর 6। দেখো বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি জ্যা, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি জ্যা, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এওকে, বর্ধিত এওকে টি বিন্দুতে ছেদ করেছে, বর্ধিত এওকে টি বিন্দুতে ছেদ করেছে যদি কোণ বিএটি, কোণ বিএটি ইকুয়াল টু 25 ডিগ্রি হয়, তবে কোণ বিটিএ, বিটিএ এর মান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ছবিটা এখানে একটা বৃত্ত এঁকে নিচ্ছি, একটা বৃত্ত আঁকে নিচ্ছি প্রথমে। ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ও কেন্দ্রীয় একটা বৃত্ত যা এখানে জ্যা দিচ্ছি, এ বি একটি জ্যা, এ বি, এ বি একটি জ্যা, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি জ্যা। বলছে বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এও বর্ধিত এওকে, বর্ধিত এওকে, বর্ধিত এওকে বর্ধিত এওকে
বর্ধিত এ ও কে টি বিন্দুতে টি বিন্দুতে ছেদ করে, টি বিন্দুতে ছেদ করে, বর্ধিত এ ও কে টি বিন্দুতে ছেদ করে। কমপ্লিট। বলছে টিভি ছেদ করে যদি কোন বিএটি বিএটি আমরা এখানে যোগ করছি, ও বি যুক্ত করি, ও বি যুক্ত করি, এবার কোন বিএটি এই কোণটা, এই কোণ দেওয়া আছে, এই কোণ সমান হচ্ছে 25 ডিগ্রি, এটা হচ্ছে 25 ডিগ্রি। হ্যাঁ, এটা আমরা লিখে নিচ্ছি কোণ বিএটি, কোণ বিএটি ইকুয়াল টু 25 ডিগ্রি, অর্থাৎ কোণ বিএও ইকুয়াল টু 25 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 25 ডিগ্রি। দেখো এই কোণ যদি 25 ডিগ্রি হয় তাহলে তোমার এই কোণটাও কিন্তু 25 ডিগ্রি হবে, দুটো কিন্তু একই হবে, এটাও হবে 25 ডিগ্রি। যেহেতু ও এ আর ও বি হচ্ছে সমান, অতএব কোণ এ বিও ইকুয়াল টু 25 ডিগ্রি। যেহেতু ও এ ইকুয়াল টু ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে যত টান দাও সব সমান হবে, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এটা 25 ডিগ্রি হলে এটাও 25 ডিগ্রি হবে। ঠিক আছে। এবার একটি যদি লক্ষ্য করো, আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, তার মানে এই কোণটা হবে 90 ডিগ্রি, এই কোণটা তোমার হবে 90 ডিগ্রি, এই কোণটা কত হবে, এটা হবে 90 ডিগ্রি। আমরা লিখবো কোণ ও বিটি, কোণ ও বিটি ইকুয়াল টু 90 ডিগ্রি। লিখবো যেহেতু বিটি স্পর্শক এবং ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, যেহেতু বিটি হচ্ছে স্পর্শক এবং ওবি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, আমরা জানি যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। আর এবার দেখো এটা দুটো যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, কোণ এ ও বি কত, অতএব কোণ এ ও বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, তার মানেই হচ্ছে 130 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 130 ডিগ্রি। এটা যদি 130 হয় তাহলে এটা কত হবে, এটা হবে 50 ডিগ্রি, এই কোণটা হবে 50 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। এবার আমাকে বের করতে কোণ বিটিএ, মানে এই কোণটা কত সেটা আমাকে কিন্তু বের করতে হবে, এই কোণটা কত সেটা বের করতে হবে। তাহলে এবার দেখো এই যে ত্রিভুজ বিওটি এর মধ্যে এটা 90 এটা 50, আমরা 180 ডিগ্রি থেকে 90 আর 50 ডিগ্রি যোগ করে 180 ডিগ্রি থেকে বাদ দিলেই আমরা কিন্তু এই কোণটা পেয়ে যাব। লিখব কোণ বিটিএ, লিখব কোণ, এখানে করছি কোণ বিটিএ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস
140 ডিগ্রি সমান সমান 40 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। টোটাল 180 ডিগ্রি, এখানেও টোটাল 180 ডিগ্রি। অতএব কোণ বিটিএ ইকুয়াল টু 40 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখে নাও। এই প্রথমে আমরা কিন্তু এই কোণটা 25 দেওয়া আছে, এটা 25 হলে এটাও কিন্তু 25 হবে, কারণ ওএ আর ওবি হচ্ছে সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। এইবার দুটো মিলে হচ্ছে 50, কিন্তু এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার 180 থেকে 50 বাদ দিলে 130 ডিগ্রি হচ্ছে এই কোণটা। এটা 130 হলে এটা হবে 50, আর এটা 90। কারণ আমরা জানি যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এটা 90 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, তার মানে 140 ডিগ্রি। এবার 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি বাদ দিলে এই কোণ আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে 40 ডিগ্রি। এটাই অ্যান্সার চেয়েছে। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 4-7 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যা এবি ও সিডি, দুটো সমান্তরাল যা এবি ও সিডি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। যদি এবি ও সিডি জ্যা দুটির দূরত্ব, এবি আর সিডি জ্যায়ের মধ্যে দূরত্ব হচ্ছে 17 সেমি হয়, তবে বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, এখানে দুটো জ্যা আছে, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি। এবি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি আর সিডি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 24 সেমি, এবং তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 17 সেমি। হচ্ছে ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে একটা বৃত্ত এঁকে নিচ্ছি। মনে করো এরকম একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। প্রথমে আমি একটা বৃত্ত এঁকে নিচ্ছি। এটা একটা বৃত্ত, বৃত্তের দুটা জ্যা, এ একটা জ্যা আর এ একটা জ্যা, মাঝখানে কেন্দ্র। এই জ্যা, এই দুটো জ্যায়ের মধ্যে দূরত্ব, এই দুটো জ্যায়ের মধ্যে আমাকে দূরত্ব বের করতে হবে। দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ, একটা হচ্ছে এ বি সি আর ডি, আর ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, দুটো জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে। এবি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে এবি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। 10, আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত, তার মানে এটা হচ্ছে 10 সেমি, এখানে দিচ্ছি ই, এখানে দিচ্ছি এফ, এটা হচ্ছে 5 সেমি, এটাও হচ্ছে 5 সেমি। এটা 24, তাহলে 12 সিএম, এটাও হচ্ছে 12 সিএম, দুটাই হচ্ছে 12 সিএম। আমি ধরে নিচ্ছি যে ওই হচ্ছে এক্স সিএম, আমি ধরে নিলাম ওই হচ্ছে এক্স সিএম। তাহলে ও এফ কত হবে? 17 মাইনাস এক্স, 17 মাইনাস এক্স সিএম, এটা হচ্ছে 17 মাইনাস এক্স, আর এটা হচ্ছে এক্স। আমি কিন্তু ধরে নিছি, লিখি, প্রথমে লিখছি এবি, এবি ইকুয়াল টু 10 সেমি, অতএব সিএফ, অতএব এই, অতএব এই ইকুয়াল টু ডিই ইকুয়াল টু 5 সেমি। আবার সিডি, সিডি ইকুয়াল টু 24 সেমি, অতএব সিএফ ইকুয়াল টু ডিএফ ইকুয়াল টু 12 সেমি, 12 সেমি। আর ধরি ও ই ইকুয়াল টু এক্স সেমি। আমি কিন্তু ধরে নিচ্ছি যে ওই হচ্ছে
এক্স সেমি। তাহলে ও এফ কত হবে? ধরি ও এফ ইকুয়াল টু 17 মাইনাস এক্স, 17 মাইনাস এক্স সেমি। আর টোটাল হচ্ছে 17, টোটাল মানে ইএফ, ইএফ হচ্ছে 17, তার মধ্যে ওই যদি এক্স হয় তাহলে ওএফ হবে 17 মাইনাস এক্স। কমপ্লিট। এবার আমরা এই যে ত্রিভুজ এ ও ই এর আমরা ওএ বের করব। ওএ ত্রিভুজ এ ও ই, ত্রিভুজ এ ও ই এর এর ও স্কোয়ার লিখব, ও স্কোয়ার, ও স্কোয়ার ইকুয়াল টু ও ই স্কোয়ার প্লাস এ ই স্কোয়ার। তার মানে অতিভুজকার সমান লম্বস্কার প্লাস ভূমিস্কার। আমরা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজকার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান ওই হচ্ছে এক্স স্কোয়ার আর এটা হচ্ছে 5 তার স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস 25। কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসছে যে ত্রিভুজ সিওএফ, ত্রিভুজ সিওএফ, সিওএফ এর এর ও সি স্কোয়ার, ও সি স্কোয়ার ইকুয়াল টু ও এফ স্কোয়ার, ও এফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার। এবার এই ত্রিভুজ চলে আসলাম, আগে করলাম এই ত্রিভুজটা করলাম, এবার করব হচ্ছে এই ত্রিভুজ করছি, এই ত্রিভুজ, ঠিক আছে, এই ত্রিভুজ করছি। তাহলে এখানে ও সি স্কোয়ার সমান ও এফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার ও এফ হচ্ছে 17 মাইনাস এক্স তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস 12 তার হচ্ছে হোল স্কোয়ার, 12 তার হোল স্কোয়ার। এবার এখানে করছি, এখানে ও সি স্কোয়ার ইকুয়াল টু, এবার এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 17 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 17 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 144 সমান সমান 289 মাইনাস 34 এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 144। ঠিক আছে। এইবার শর্ত অনুসারে ও স্কয়ার আর ও সি স্কয়ার সমান, শর্ত অনুসারে কিন্তু ও স্কয়ার ও সি স্কয়ার সমান, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ স্কয়ার। লিখব শর্তানুসারে ও সি স্কয়ার ইকুয়াল টু ও স্কয়ার ইকুয়াল টু ও সি স্কয়ার, একই বৃত্তের ব্যাসার্ধ স্কয়ার, একই বৃত্তের ব্যাসার্ধ স্কয়ার। এবার ও স্কয়ার সমান হচ্ছে এক্স স্কয়ার প্লাস 25 ইকুয়াল টু, এটা হচ্ছে 289 মাইনাস 34x প্লাস এক্স স্কয়ার প্লাস 144। আমরা কিন্তু ও স্কয়ার হচ্ছে এক্স স্কয়ার প্লাস 25 আর ও সি স্কয়ার হচ্ছে 289 মাইনাস 34x প্লাস এক্স স্কয়ার প্লাস 144। এবার দুই দিক থেকে এক্স স্কয়ার তুলে দিলাম, এবার 34xটা এবার নিয়ে আসবো, তাহলে 34x। আর এইদিকে কিন্তু দেখো এইদিকে হচ্ছে 289, এইদিকে যোগ করি, আর 9 আর 4, 9 4 13 3, 9 আর 4 13 3 হাতে থাকলে 1, 5 8 5 13 3 হাতে থাকলো 1, 433 মাইনাস 25, তাহলে 34x ইকুয়াল টু 5 আছে কত হলে 13 হবে 8 হাতে থাকলে 1 0 408
অতএব এক্স ইকুয়াল টু 408-এর নিচে 34, 408-এর নিচে 34, 34কে 34 বাঁচলো 68, 12। তাহলে এখানে লিখবো যে এক্স ইকুয়াল টু 12, এক্স ইকুয়াল টু 12। তাহলে আমরা কিন্তু এক্সের মান পেয়ে গেলাম। এবার আমরা কিন্তু ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ মানে ওয়ে বের করব, ওয়ে। অতএব ওয়ে ইকুয়াল টু রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 25, ওয়ে ইকুয়াল টু এই যে ওয়ে, এটা ওয়ে স্কোয়ার, ওয়ে সমান রুট পড়ে যাবে, সমান রুটের মধ্যে 12 স্কোয়ার, 12 তার স্কোয়ার প্লাস 25 সমান 144 প্লাস 25 সমান রুটের মধ্যে 169 ইকুয়াল টু 13। তাহলে আমরা পেয়ে গেলাম কত? 13। ঠিক আছে, তাহলে লিখবো অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু, অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু 13 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। ব্যাসার্ধ হচ্ছে 13 সেমি। খুব ভালো করে দেখো, অঙ্কটা একটু বড় আছে, আমাকে বের করতে হবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট। একটি 4√2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, একটা 4√2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে বৃহত্তম যে ঘনকটি কেটে নেওয়া হয়, বৃহত্তম ঘনক যেটা কেটে নেওয়া হয় তার আয়তন কত? ঘনকের আয়তন মানে বাহু তার হোল কিউব। তাহলে আমাকে প্রথমেই ঘনকের বাহু বের করতে হবে। সেটা আমাকে বের করে আমি একটু চিত্র রেখে নিচ্ছি। মনে করো এরকম একটা ধাতব গোলক আছে, এটা একটা ধাতব গোলক, এখান থেকে বৃহত্তম যে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমান। তার মানে ঘনকের কর্ণের মানে বৃত্তের ব্যাস মানে হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। বৃত্তের ব্যাস, এটা কিন্তু বৃত্তের ব্যাস ইকুয়াল টু ঘনকের কর্ণের দৈর্ঘ্য। বৃত্তের ব্যাস ইকুয়াল টু ঘনকের কর্ণের দৈর্ঘ্য। আমরা লিখে নিচ্ছি বৃত্ত বলছে গোলকের ব্যাসার্ধ। আমরা লিখি গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু 4√2 সেমি। 4√2 সেমি। এবার গোলকের ব্যাস, তাহলে ব্যাসার্ধকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা কিন্তু ব্যাস পাবো। আবার ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু ব্যাসার্ধ পাবো। তাহলে ব্যাস ইকুয়াল টু 2 ইন্টু 4√2 সেমি সমান 8√2 সেমি। তাহলে গোলকের ব্যাস হচ্ছে 8√2 সেমি। এইবার ঘনকের বাহুর দৈর্ঘ্য মানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু গোলকের ব্যাস। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √3 ইন্টু বাহু এত একক। ঘনকের কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে √3 ইন্টু বাহু। ঘনকের শর্তানুসারে এটা ইকুয়াল টু 8√2। শর্তানুসারে √3 ইন্টু বাহু ইকুয়াল টু 8√2। মানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু গোলকের ব্যাস। আমরা একটু লিখে নিচ্ছি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু গোলকের ব্যাস।
গোলকের ব্যাস, তার মানে শর্ত অনুসারে √3 ইন্টু বাহু ইকুয়াল টু 8√2। অতএব বাহু ইকুয়াল টু 8√2 বাই √3 এত সেমি, 8√2 বাই √3 সেমি। এবার আমরা কিন্তু ঘনকের বাহু পাই, একটু লিখে নিচ্ছি যে ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 8√2 বাই √3 সেমি। তাহলে আমরা কিন্তু ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার ঘনকের আয়তন কি? আয়তন হচ্ছে বাহু তার হোল কিউ। যেহেতু ঘনকের 3টা বাহু সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে ঘনকের আয়তন হবে বাহু তার হোল কিউ ঘন একক। লিখব ঘনকের আয়তন ইকুয়াল টু বাহু তার হচ্ছে হোল কিউ ঘন একক। তাহলে ঘনকের আয়তন হচ্ছে বাহু তার হোল কিউ ঘন একক। এবার মান বসাবো। বাহুর মান হচ্ছে 8√2 বাই √3 ইন্টু 8√2 বাই √3 ইন্টু 8√2 বাই √3 ঘন সেমি। ঘনকের আয়তন বাহু তার হোল কিউ, মানে 3বার বাহুকে লিখতে হবে। এবার দেখো তাহলে উপরে কত হচ্ছে, 8 আর 3টা 8 গুণ করলে 512 গুণন 2 গুণন √2। 3টা 8 গুণ করলে 512, √2 আর √2 গুণ করলে 2, তার সঙ্গে আর একটা √2, আর নিচে হচ্ছে 3√3 আর √3 গুণ করলে 3, তার সঙ্গে √3 গুণ করলে 3√3 ঘন সেমি। তাহলে এখানে হচ্ছে 1024 √2, তার নিচে হচ্ছে 3√3। এবার করণী নিরেশন আমরা কিন্তু করণী নিরেশন করলাম, উপর নিচ √3 দ্বারা গুণ করলাম, সমান সমান উপরে হবে 1024 √6 আর √3 আর √3 গুণ করলে 3, তার সঙ্গে 3 গুণ করলে 9, এত ঘন সেমি। এটা হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। তার মানে হচ্ছে ঘনকের মানে গোলকের ব্যাস মানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। গোলকের ব্যাস হচ্ছে 8√2 আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু বাহু। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু বাহু। শর্তানুসারে দুটো সমান, এখান থেকে আমরা বাহু পেয়ে যাব। যখনই বাহু পেয়ে গেলাম তখন আয়তন হচ্ছে বাহু তার হোল কিউ করলে হয়ে যাবে। ঠিক আছে, চলে আসতেছি নেক্সট অঙ্ক। আর নেক্সট হচ্ছে 9 নম্বর, বলছে 2 মুখ খোলা লোহার তৈরি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 35 সেমি। একটা চোঙ আছে যার উচ্চতা হচ্ছে 35 সেমি এবং 2 মুখ খোলা, শুধু পাইপ। বলছে তার বহিঃব্যাস হচ্ছে 12 সেমি এবং অন্তব্যাস, বহিঃব্যাস 12 সেমি, অন্তব্যাস 10 সেমি। বলছে চোঙটিতে কত ঘন সেমি লোহা আছে, মানে আয়তন বের করতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা লিখছি বহিঃব্যাসার্ধ ব্র্যাকেটে বড় হাতে আর ইকুয়াল টু 12 নিচে 2 সমান সমান 6 সেমি। বহিঃব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। এবার অন্তব্যাসার্ধ ব্র্যাকেটে হচ্ছে ছোট হাতে আর ইকুয়াল টু 10 নিচে 2। এখানে কিন্তু ব্যাস দেওয়া আছে, বহিঃব্যাস হচ্ছে 12 সেমি আর অন্তব্যাস হচ্ছে 10 সেমি। কাটলে হচ্ছে 5 সেমি। অন্তব্যাসার্ধ 5 সেমি। উচ্চতা দেওয়া আছে 35 সেমি। আমাকে কিন্তু আয়তন বের করতে হবে, অতএব আয়তন ইকুয়াল টু
আয়তন ইকুয়াল টু পাই, আয়তনের ফর্মুলা হচ্ছে চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু আর স্কোয়ার, বড় হাতে আর তার স্কোয়ার মাইনাস ছোটো হাতে আর তার স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ইন্টু এইচ ইন্টু উচ্চতা এত ঘন একক, ঘন একক সমান সমান পায়ের মানে হচ্ছে 22/7, এখানে বড় হাতে আর হচ্ছে 6 তার হোল স্কোয়ার মাইনাস 5 তার হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ইন্টু 35, উচ্চতা হচ্ছে 35, এত ঘন সেমি, এত ঘন সেমি। এখানে বহিঃ ব্যাসার্ধ হচ্ছে 6 তার স্কোয়ার আর অন্ত ব্যাসার্ধ হচ্ছে 5 তার স্কোয়ার। ফর্মুলা হচ্ছে পাই ইন্টু ব্র্যাকেটের মধ্যে বহিঃ ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস অন্ত ব্যাসার্ধ স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ইন্টু উচ্চতা। তাহলে 22/7 এখানে হচ্ছে 36, 636 মাইনাস 25 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 35 ঘন সেমি। তাহলে 22/7 ইন্টু 36 থেকে 25 বাদ, তাহলে 11 ইন্টু 35 ঘন সেমি। 7 দিয়ে কাটলে 5, তাহলে এখানে হচ্ছে 5 11 55, 55 আর 22 গুণ করতে হবে। তাহলে এখানে হচ্ছে 55 গুণন 22 ঘন সেমি। তাহলে 55 আর 22 গুণ করবো, 55 আর 22, 5 10 শূন্য হাতে 110 0 1, তাহলে 1210 সমান সমান 1210 ঘন সেমি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আয়তন হবে 1210 ঘন সেমি। বলছে কত ঘন সেমি লোহা আছে, অতএব লোহা আছে ইকুয়াল টু 1210 ঘন সেমি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। আমাকে আয়তন বার করতে হবে। আয়তনের ফর্মুলা হচ্ছে পাই ব্র্যাকেটের মধ্যে বহিঃ ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস অন্ত ব্যাসার্ধ স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ইন্টু উচ্চতা। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 10 নম্বর বলছে এ ও বি দুটি পরস্পর পূরক কোণ হলে প্রমাণ করো যে সাইন এ প্লাস সাইন বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন এ ইন্টু কস এ, 2 সাইন এ ইন্টু কস এ। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে পূরক কোণ কাকে বলে। দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। তার মানে আমরা লিখতে পারি যে এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব এ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বি, অতএব বি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এ। এবার আমরা লেফট হ্যান্ড সাইড করব, লিখব লেফট হ্যান্ড সাইড। আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করব। তাহলে এখানে হচ্ছে সাইন এ প্লাস সাইন বি তার হচ্ছে হোল স্কোয়ার। তার মানে এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। আমরা এটাকে চেঞ্জ করছি, বিকে চেঞ্জ করছি, তাহলে সাইন এ প্লাস সাইন বি এর বদলে 90 ডিগ্রি মাইনাস এ, বি এর বদলে 90 ডিগ্রি মাইনাস এ, 90 ডিগ্রি বি সমান কি হয় 90 ডিগ্রি, বি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এ। এই বি এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস এ, যখন আমরা 90 থেকে বাদ দেবো সাইন থাকলে সেটা হয়ে যাবে কস, এবং যেটা বাদ দেবো সেটা কস এ সমান সমান এখানে হবে সাইন এ প্লাস এই সাইনটা হয়ে যাবে কস এ তার হচ্ছে হোল স্কয়ার। এই সাইনটা হবে হচ্ছে কস এ, যখনই 90 থেকে বাদ দেবো তখন সাইন থাকলে হবে কস আর কস থাকলে হবে সাইন। ঠিক আছে, এবার এ প্লাস বি তার হোল স্কয়ার, তাহলে এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এ প্লাস 2
ইন্টু সাইন এ ইন্টু কস এ। তাহলে আমরা লিখলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানে সাজিয়ে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা একটা ফর্মুলাই পড়বে, এটা সমান সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1 প্লাস 2 ইন্টু সাইন এ ইন্টু কস এ। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1 প্লাস 2 সাইন এ ইন্টু কস এ। প্রুফড, এটাই হচ্ছে প্রুফড। ঠিক আছে। তাহলে আমরা কিন্তু প্রথমে এটাকে চেঞ্জ করলাম, বিকে আমরা চেঞ্জ করলাম, বি মানেই হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ, বি এর বদলে 90 ডিগ্রি মাইনাস এ। যখনই 90 থেকে বাদ দিব সাইন থাকলে হবে কস, আর যেটা বাদ দেবো সেটাই লিখতে হবে। এবার এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এবার এটা সমান 1, এটা সমান 1। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। নেক্সট হচ্ছে 4-এর 11 নম্বর প্রশ্ন আছে কস এ প্লাস সেক এ ইকুয়াল টু 2 হলে কস 4a প্লাস সেক 4a এর মান কত? কস 4a প্লাস সেক 4a এর মান কত? তাহলে এখান থেকে আমরা কিন্তু এর মানটা বের করে নেব। আমি করছি, দেখো এখানে আছে কস এ প্লাস সেক এ ইকুয়াল টু 2, বা এটা হচ্ছে কস এ সেক সমান কি, সেক সমান 1 বাই কস এ, সেক সমান হচ্ছে 1 বাই কস এ ইকুয়াল টু 2। এবার লসাগু, আর লসাগু হচ্ছে কস এ। আমরা যদি লসাগু করি এর লসাগু হবে কস এ। এবার কস এ গুণ করলে কস স্কয়ার, কস স্কয়ারে, আর কস এ ভাগ গেলে এখানে হচ্ছে 1 ইকুয়াল টু 2। এবার আমরা বজ্র গুণন, বজ্র ক্রস গুণন, তাহলে এখানে হচ্ছে কস স্কয়ারে প্লাস 1 ইকুয়াল টু 2 কস এ, 2 কস এ। এবার এটাকে আমরা এপার নিয়ে আসবো, তাহলে এখানে হচ্ছে কস স্কয়ার এ মাইনাস 2 কস এ আর প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা এটাকে এপারে নিয়ে আসলাম, যার জন্য এপারে কিন্তু 0 হয়ে গেল, সব একদিকে আনলাম। ঠিক আছে, এবার এটা কিন্তু একটা ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, আর কস এ তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার। তাহলে এটা সমান লিখতে পারি এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানে বি বলতে 1 আর এ বলতে কস এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার। এবার স্কোয়ার তুলে দিলে 0ই থাকবে, তাহলে কস এ মাইনাস 1 ইকুয়াল টু 0, বা কস এ ইকুয়াল টু 1। এবার 1 মানে হচ্ছে কস 0 ডিগ্রি, লিখব কস এ ইকুয়াল টু কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি। অতএব এ ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে আমরা পেলাম দুই দিক থেকে কস উঠে গেলে এ ইকুয়াল টু 0 ডিগ্রি। অতএব এ ইকুয়াল টু 0 ডিগ্রি। দুই দিক থেকে কসকে আমরা কিন্তু তুলে দিলাম। ঠিক আছে, এবার চলে আসতেছি, এটা হচ্ছে কস 4a প্লাস সাইন 4a। এইবার কস 4 মানে 0 ডিগ্রি কস 4a, তাহলে এখানে হচ্ছে কস 4 0 ডিগ্রি প্লাস সাইন 4 0 ডিগ্রি। এবার কস 0 ডিগ্রির মান কত? কস 0 ডিগ্রি সমান কত? 1, তাহলে এখানে 1 তার পাওয়ার হচ্ছে 4, আর সাইন 0 ডিগ্রি মানে 0, আর 0 তার পাওয়ার 4, তাহলে 1 1 4 বার লিখলে 1 প্লাস 0 সমান 1। এটাই হচ্ছে অ্যান্সার। সাইন 0 ডিগ্রি হচ্ছে 0,
আর কস 0 ডিগ্রি হচ্ছে 1, কস 0 ডিগ্রি 1, তাহলে 1 4বার 4টে 1 গুণ করলে 1 হবে। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। 12 নম্বর দেখো একটা রাশিবিজ্ঞানের অঙ্ক দেওয়া আছে। আমাকে এখান থেকে কে এর মান বের করতে হবে। এখানে যৌগিক গড় দেওয়া আছে 15, আমাকেও কিন্তু যৌগিক গড় বের করতে হবে। আর শর্তানুসারে যেটা বাড়াবে সেটার সঙ্গে 15 কী হবে, সমান হবে। আমরা প্রথমে ঘর করে নিচ্ছি। এক দুই তিন চার পাঁচ, 1 2 3 4 5 6 6 এটা হচ্ছে চল, আর এখানে হচ্ছে পরিসংখ্যা, চল হচ্ছে এক্স, পরিসংখ্যা হচ্ছে এফ, পরিসংখ্যা এফ, চল পরিসংখ্যা, আর এটা হচ্ছে এফ এক্স, এটা হচ্ছে এফ এক্স। এটা হচ্ছে এফ এক্স। চল হচ্ছে 5 10 15, 5 10 15 20 25, 1 2 3 4 5 25, 1 2 3 4 5। এবার পরিসংখ্যা হচ্ছে 6 কে 6 10 5, 6 কে 6 10 5। এবার হচ্ছে এফ এক্স, হচ্ছে 5 গুণন 6 ইকুয়াল টু 30, 10 ইন্টু কে 10 কে, 15 ইন্টু 6 90, 20 ইন্টু 10 200, আর 25 ইন্টু 5 125। কমপ্লিট। তাহলে আমাকে এখানে বার করতে হবে সিগমা এফ, সিগমা এফ 1 এফ, সিগমা এফ ইকুয়াল টু 6 6 12, 12 আর 10 22, 22 আর 5 27, 6 6 12, 12 10 22, 22 আর 27 মানে 27 প্লাস কে। আর সিগমা এফ এক্স, সিগমা এফ এক্স ইকুয়াল টু আমাকে যোগ করতে হবে। এখানে 30 120, 120 আর 200, 30 আর 90 120, 120 আর 200 320, 320 আর 100 445, 445 প্লাস 10 কে, 10 কে। এবার যৌগিক গড়, যৌগিক গড় উপরে হচ্ছে সিগমা এফ এক্স আর সিগমা এফ। এবার সিগমা এফ এক্স হচ্ছে 445 প্লাস 10 কে, আর সিগমা এফ ওয়ান হচ্ছে 27 প্লাস কে, 27 প্লাস কে। এবার শর্তানুসারে এটা ইকুয়াল টু 15, শর্তানুসারে এই দুটো সমান লিখব। শর্তানুসারে 445 প্লাস 10 কে, আর নিচে হচ্ছে 27 প্লাস কে ইকুয়াল টু 15, নিচে একটা 1। এবার আমরা কিন্তু বজ্রগুণন করব। 15 দিয়ে গুণ, তাহলে 7 15 105-এর 5 হাতে হলো 10, 30 10-এ 40, 405 প্লাস 15 কে, এটা 445 প্লাস 10 কে। এবার কে এই দিক, কে ছাড়াগুলো ওই দিক, তাহলে এখানে হচ্ছে 15 কে মাইনাস 10 কে,
আর 445 মাইনাস 405, তাহলে এখানে হচ্ছে 15 তো 10 বাদ 5k, আর এখানে হচ্ছে 40, অতএব কে ইকুয়াল টু 40-এর নিচে 5, 8 সমান সমান 8, অতএব কে ইকুয়াল টু 8, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কিন্তু চল হচ্ছে এক্স আর পরিসংখ্যান হচ্ছে এফ, আমরা এফ এক্স কত সেটা বার করলাম। এফ এক্স হচ্ছে এই দুটো গুণ করলাম, গুণ করে বের করলাম, এখানে সিগমা এফ ওয়ান বার করলাম, আর সিগমা এফ এফ বার করলাম, সিগমা এফ এক্স বার করলাম। এইবার এফ এক্সকে এফ দ্বারা ভাগ করলে আমরা যৌগিক গড় পেয়ে যাব, শর্তানুসারে এটা ইকুয়াল টু 15। এখান থেকে আমরা কে এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। আরেকটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে, তাহলে পরের ভিডিও পেতে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে। আর তোমাদের একটা কথা বলছি, তোমাদের জানাশোনা পরিচিত বন্ধুদেরকে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, খুব ভালো করে পরীক্ষা দাও, সুস্থ থাকো। থ্যাংক ইউ, গুড নাইট, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে।